গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি উপন্যাস নৌকাডুবি। আজ শুনবেন উপন্যাসটির 11 পর্ব। পরদিন হেমনলিনী প্রত্যুষে উঠিয়া যখন প্রস্তুত হইয়া বাহির হইল, তখন দেখিল অন্নদাবাবু তাহার শোবার ঘরের জানালার কাছে একটা ক্যাম্বিসের কেদারা টানিয়া চুপ করিয়া বসিয়া আছেন। ঘরে আসবাব অধিক নাই। একটা খাট আছে, এক কোণে একটা আলমারি, একটি দেয়ালে অন্নদাবাবু পরলোকগতা স্ত্রীর একটি ছায়াপ্রায় বিলীয়মান বাঁধানো ফটোগ্রাফ, এবং তাহারই সম্মুখের দেয়ালে সেই তাহার পত্নীর স্বহস্ত রচিত একখণ্ড পশমের কারুকার্য। স্ত্রীর জীবদ্দশায় আলমারিতে যে সমস্ত টুকিটাকি শৌখিন জিনিস যেমনভাবে সজ্জিত ছিল, আজও তাহারা তেমনি রহিয়াছে। পিতার পশ্চাতে দাঁড়াইয়া পাকা চুল তুলিবার ছলে মাথায় কোমল আঙুলগুলি চালনা করিয়া হেম বলিল, বাবা চলো, আজ সকাল সকাল চা খাইয়া লইবে, তারপরে তোমার ঘরে বসিয়া তোমার সেকালে গল্প শুনিব। সেসব কথা আমার কত ভালো লাগে বলিতে পারি না। হেমনলিনী সম্বন্ধে অন্নদাবাবুর বোধশক্তি আজকাল এমনি প্রখর হইয়া উঠিয়াছে যে এই চা খাইতে তাড়া দেবার কারণ বুঝিতে তার কিছুমাত্র বিলম্ব হইল না। আর কিছু পরেই অক্ষয় চায়ের টেবিলে আসে উপস্থিত হইবে। তাহারই সঙ্গ এড়াইবার জন্য তাড়াতাড়ি চা খাওয়া সারিয়া লইয়া হেম পিতার কক্ষে নিভৃতে আশ্রয় লইতে ইচ্ছা করিয়াছে। ইহা তিনি মুহূর্তেই বুঝিতে পারিলেন। ব্যাধ ভয়ে ভীত হরিণীর মতো তাহার কন্যা যে সর্বদা ত্রস্ত হইয়া আছে, ইহা তাহার মনে অত্যন্ত বাজিল। নিচে গিয়া দেখিলেন চাকর এখনো চায়ের জল তৈরি করে নাই। তাহার উপরে হঠাৎ অত্যন্ত রাগিয়া উঠিলেন। সে বৃথা বুঝাইবার চেষ্টা করিল যে আজ নির্দিষ্ট সময়ের পূর্বেই চায়ের তলব হইয়াছে। চাকররা সব বাবু হইয়া উঠিয়াছে, তাহাদের ঘুম ভাঙাবার জন্য আবার অন্য লোক রাখার দরকার হইয়াছে। এরূপ মত তিনি অত্যন্ত নিঃসংশয়ে প্রচার করিলেন। চাকর তো তাড়াতাড়ি চায়ের জল আনিয়া উপস্থিত করিল। অন্নদাবাবু অন্যদিন যেরূপ গল্প করিতে করিতে ধীরে সুস্থে আরামে চা রস উপভোগ করিতেন, আজ তাহা না করিয়া অনাবশ্যক সত্বরতার সহিত পেয়ালা নিঃশেষ করিতে প্রবৃত্ত হইলেন। হেমনলিনী কিছু আশ্চর্য হইয়া বলিল, বাবা আজ কি তোমার কোথাও বাহির হইবার তাড়া আছে? অন্নদাবাবু কহিলেন, কিছু না কিছু না, ঠান্ডার দিনে গরম চাটা এক চুমুকে খাইয়া লইলে বেশ ঘামিয়া শরীরটা হালকা হইয়া যায়। কিন্তু অন্নদাবাবুর শরীরে ঘাম নির্গত হইবার পূর্বেই যোগেন্দ্র অক্ষয়কে লইয়া ঘরে প্রবেশ করিল। আজ অক্ষয়ের বেশভূষায় একটু বিশেষ পরিপাট্য ছিল। হাতে রূপা বাঁধানো ছড়ি, বুকের কাছে ঘড়ির চেন ঝুলিতেছে, বাম হাতে একটা ব্রাউন কাগজে মোড়া কেতাব। অন্যদিন অক্ষয় টেবিলের যে অংশে বসে, আজ সেখানে না বসিয়া হেমনলিনীর অনতি দূরে একটা চৌকি টানিয়া লইল। হাসি মুখে কহিল, আপনাদের ঘড়ি আজ দ্রুত চলিতেছে। হেমনলিনী অক্ষয়ের মুখের দিকে চাহিল না, তাহার কথার উত্তর মাত্র দিল না। অন্নদাবাবু কহিলেন, হেম চলো তো মা উপরে, আমার গরম কাপড়গুলো একবার রোদ্রে দেওয়া দরকার। যোগেন্দ্র কহিল, বাবা রৌদ্র তো পালাইতেছে না, এত তাড়াতাড়ি কেন? হেম অক্ষয়কে এক পেয়ালা চা ঢালিয়া দাও, আমারও চায়ের দরকার আছে, কিন্তু অতিথি আগে। অক্ষয় হাসিয়া হেমনলিনীকে কহিল, কর্তব্যের খাতিরে এত বড় আত্মত্যাগ দেখিয়াছেন, দ্বিতীয় স্যার ফিলিপ সিডনি। হেমনলিনী অক্ষয়ের কথায় লেশমাত্র অবধান প্রকাশ না করিয়া 2 পেয়ালা চা প্রস্তুত করিয়া এক পেয়ালা যোগেন্দ্রকে দিল ও অপর পেয়ালাটি অক্ষয়ের অভিমুখে ঈষৎ একটু ঠেলিয়া দিয়া অন্নদাবাবুর মুখের দিকে তাকাইল। অন্নদাবাবু কহিলেন, রৌদ্র বাড়িয়া উঠিলে কষ্ট হইবে, চলো এই বেলা চলো।
যোগেন্দ্র কহিল, আজ কাপড় রোদ্রে দেওয়া থাক না, অক্ষয় আসিয়াছে। অন্নদা হঠাৎ উদ্দীপ্ত হইয়া বলিয়া উঠিলেন, তোমাদের কেবলই জবরদস্তি। তোমরা কেবল জেদ করিয়া অন্য লোকের মর্মান্তিক বেদনার উপর দিয়া নিজের ইচ্ছাকে জারি করিতে চাও। আমি অনেক দিন নীরবে সহ্য করিয়াছি, কিন্তু আর এরূপ চলিবে না। মা হেম, কাল হইতে উপরে আমার ঘরে তোতে আমাতে চা খাইব। এই বলিয়া হেমকে লইয়া অন্নদা চলিয়া যাইবার উপক্রম করিলে হেম শান্তস্বরে কহিল, বাবা, আর একটু বসো, আজ তোমার ভালো করে চা খাওয়া হইল না। অক্ষয় বাবু, কাগজে মোড়া এই রহস্যটি কি জিজ্ঞাসা করিতে পারি? অক্ষয় কহিল, শুধু জিজ্ঞাসা কেন, এই রহস্য উদ্ঘাটন করিতেও পারেন। এই বলিয়া মোড়কটি হেমনলিনীর দিকে অগ্রসর করিয়া দিল। হেম খুলিয়া দেখিল একখানি মরক্কো বাঁধানো টেনিসন। হঠাৎ চমকিয়া উঠিয়া তাহার মুখ পাণ্ডুবর্ণ হইয়া উঠিল। ঠিক এই টেনিসন, এইরূপ বাঁধানো, সে পূর্বে উপহার পাইয়াছে, এবং সেই বইখানি আজও তাহার শোবার ঘরের দেরাজের মধ্যে গোপনে সমাদরে রক্ষিত আছে। যোগেন্দ্র ঈষৎ হাসিয়া কহিল, রহস্য এখনো সম্পূর্ণ উদ্ঘাটিত হয় নাই। এ বলিয়া বইয়ের প্রথম শূন্য পাতাটি খুলিয়া তাহার হাতে তুলিয়া দিল। সেই পাতায় লেখা আছে, শ্রীমতী হেমনলিনীর প্রতি অক্ষয় শ্রদ্ধার উপহার। তৎক্ষণাৎ বইখানা হেমের হাত হইতে একেবারে ভূতলে পড়িয়া গেল, এবং তৎপ্রতি সে লক্ষ্যমাত্র না করিয়া কহিল, বাবা, চলো। উভয়ে ঘর হইতে বাহির হইয়া চলিয়া গেল। যোগেন্দ্রর চোখ দুটো আগুনের মতো জ্বলিতে লাগিল। সে কহিল, না, আমার আর এখানে থাকা পোষাইল না। আমি যেখানে হোক একটা স্কুল মাস্টারি লইয়া এখান হইতে চলিয়া যাইব। অক্ষয় কহিল, ভাই, তুমি মিথ্যা রাগ করিতেছ। আমি তো তখনই সন্দেহ প্রকাশ করিয়াছিলাম যে তুমি ভুল বুঝিয়াছ। তুমি আমাকে বারংবার আশ্বাস দেওয়াতেই আমি বিচলিত হইয়াছিলাম, কিন্তু আমি নিশ্চয় বলিতেছি, আমার প্রতি হেমনলিনীর মন কোনোদিন অনুকূল হইবে না। অতএব সে আশা ছাড়িয়া দাও। কিন্তু আসল কথা এই যে, উনি যাহাতে রমেশকে ভুলিতে পারেন সেটা তোমাদের করা কর্তব্য। যোগেন্দ্র কহিল, তুমি তো বলিলে কর্তব্য, উপায়টা কি শুনি? অক্ষয় কহিল, আমি ছাড়া জগতে আর বিবাহযোগ্য যুবপুরুষ নাই নাকি? আমি দেখিতেছি, তুমি যদি তোমার বোন হইতে, তবে আমার আইবুড়ো নাম ঘুচাইবার জন্য পিতৃপুরুষ দিগকে হতাশভাবে দিন গণনা করিতে হইত না। যেমন করিয়া হোক একটা ভালো পাত্র জোগাড় করা চাই, যাহার প্রতি তাকাইবা মাত্র অবিলম্বে কাপড় রৌদ্রে দিবার ইচ্ছা প্রবল হইয়া না ওঠে। যোগেন্দ্র কহিল, পাত্র তো ফরমাস দিয়া মেলে না। অক্ষয় কহিল, তুমি একেবারে অত অল্পেই হাল ছাড়িয়া দিয়া বসো কেন? পাত্রের সন্ধান আমি বলিতে পারি, কিন্তু তাড়াহুড়া যদি করো তবে সমস্তই মাটি হইয়া যাইবে। প্রথমেই বিবাহের কথা পাড়িয়া দুই পক্ষকে সশঙ্কিত করিয়া তুলিলে চলিবে না। আস্তে আস্তে আলাপ পরিচয় জমিতে দাও, তারপরে সময় বুঝিয়া দিন স্থির করিও। যোগেন্দ্র কহিল, প্রণালীটি অতি উত্তম, কিন্তু লোকটিকে শুনি। তুমি তাহাকে তেমন ভালো করিয়া জানো না, কিন্তু দেখিয়াছ, নলিনাক্ষ ডাক্তার। নলিনাক্ষ? চমকাও কেন? তাহাকে লইয়া ব্রাহ্ম সমাজে গোলমাল চলিতেছে, চলুক না। তা বলি অমন পাত্রটিকে হাতছাড়া করিবে? আমি হাত তুলিয়া লইলেই অমনি পাত্র যদি হাতছাড়া হইত, তাহলে ভাবনা কি ছিল? কিন্তু নলিনাক্ষ বিবাহ করিতে কি রাজি হইবেন? আজই হইবেন এমন কথা বলিতে পারি না, কিন্তু সময়ে কি না হইতে পারে। যোগেন, আমার কথা শোনো। কাল নলিনাক্ষের বক্তৃতার দিন আছে। সেই বক্তৃতায় হেমনলিনীকে লইয়া যাও। লোকটার বলিবার ক্ষমতা আছে। স্ত্রীলোকের চিত্ত আকর্ষণের পক্ষে ওই ক্ষমতাটা অকিঞ্চিৎকর নয়। হায়, অবধ অবলারা কথা বোঝে না যে বক্তা স্বামীর চেয়ে শ্রোতা স্বামী ঢের ভালো।
যোগেন্দ্র কহিল, কিন্তু নলিনাক্ষের ইতিহাসটা কি ভালো করিয়া বলো দেখি, শোনা যাক। দেখো যোগেন, ইতিহাসে যদি কিছু খুঁত থাকে তাহলে আর বেশি ব্যস্ত হইও না। অল্প একটুখানি খুঁতে দুর্লভ জিনিস সুলভ হয়, আমি তো সেটাকে লাভ মনে করি। অক্ষয় নলিনাক্ষের ইতিহাস যা বলিল তাহা সংক্ষেপে এই। নলিনাক্ষের পিতা রাজবল্লভ ফরিদপুর অঞ্চলের একটি ছোটখাটো জমিদার ছিলেন। তাহার বছর 30 বয়সে তিনি ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হন, কিন্তু তাহার স্ত্রী কোনো মতেই স্বামীর ধর্ম গ্রহণ করিলেন না এবং আচার বিচার সম্বন্ধে তিনি অত্যন্ত সতর্কতার সহিত স্বামীর সঙ্গে স্বাতন্ত্র্য রক্ষা করিয়া চলিতে লাগিলেন। বলা বাহুল্য, ইহা রাজবল্লভের পক্ষে সুখকর হয় নাই। তাহার ছেলে নলিনাক্ষ ধর্মপ্রচারের উৎসাহে ও বক্তৃতা শক্তি দ্বারা উপযুক্ত বয়সে ব্রাহ্ম সমাজে প্রতিষ্ঠা লাভ করেন। তিনি সরকারি ডাক্তারের কাজে বাংলার নানা স্থানে অবস্থিতি করিয়া চরিত্রের নির্মলতা, চিকিৎসার নৈপুণ্য ও সৎকর্মের উদ্যোগে সর্বত্র খ্যাতি বিস্তার করিতে থাকেন। ইতিমধ্যে একটি অভাবনীয় ব্যাপার ঘটিল। বৃদ্ধ বয়সে রাজবল্লভ একটি বিধবাকে বিবাহ করিবার জন্য হঠাৎ উন্মত্ত হইয়া উঠিলেন। কেহই তাহাকে নিরস্ত করিতে পারিল না। রাজবল্লভ বলিতে লাগিলেন, আমার বর্তমান স্ত্রী আমার যথার্থ সহধর্মিণী নহে। যাহার সঙ্গে ধর্মে মতে ব্যবহারে ও হৃদয় মিল হইয়াছে তাহাকে স্ত্রীরূপে গ্রহণ না করিলে অন্যায় হইবে। এই বলিয়া রাজবল্লভ সর্বসাধারণের ধিক্কারের মধ্যে সেই বিধবাকে অগত্যা হিন্দু মতানুসারে বিবাহ করিলেন। ইহার পরে নলিনাক্ষের মা গৃহত্যাগ করিয়া কাশী যাইতে প্রবৃত্ত হইলে নলিনাক্ষ রংপুরে ডাক্তারি ছাড়িয়া আসিয়া কহিল, মা, আমিও তোমার সঙ্গে কাশী যাইব। মা কাঁদিয়া কহিলেন, বাছা, আমার সঙ্গে তোদের তো কিছুই মেলে না, কেন মিছিমিছি কষ্ট পাইবি? নলিনাক্ষ কহিল, তোমার সঙ্গে আমার কিছুই অমিল হইবে না। নলিনাক্ষ তাহার এই স্বামী পরিত্যক্ত অবমানিত মাতাকে সুখী করিবার জন্য দৃঢ় সংকল্প হইল। তাহার সঙ্গে কাশী গেল। মা কহিলেন, বাবা, ঘরে কি বউ আসিবে না? নলিনাক্ষ বিপদে পড়িল, কহিল, কাজ কি মা, বেশ আছি। মা বুঝিলেন নলিন অনেকটা ত্যাগ করিয়াছে, কিন্তু তাই বলিয়া ব্রাহ্ম পরিবারের বাহিরে বিবাহ করিতে প্রস্তুত নহে। ব্যথিত হইয়া তিনি কহিলেন, বাছা, আমার জন্য তুমি চিরজীবন সন্ন্যাসী হইয়া থাকিবি এ তো কোনো মতেই হইতে পারে না। তোর যেখানে রুচি তুই বিবাহ কর বাবা, আমি কখনো আপত্তি করিব না। নলিন 2-1 দিন একটু চিন্তা করিয়া কহিল, তুমি যেমন চাও আমি তেমনি একটি বউ আনিয়া তোমার দাসী করিয়া দিব। তোমার সঙ্গে কোনো বিষয়ে অমিল হইবে, তোমাকে দুঃখ দিবে, এমন মেয়ে আমি কখনোই ঘরে আনিব না। এই বলিয়া নলিন পাত্রীর সন্ধানে বাংলাদেশে চড়িয়া আসিয়াছিল। তাহার পরে মাঝখানে ইতিহাসে একটুখানি বিচ্ছেদ আছে। কেহ বলে গোপনে সে এক পল্লীতে গিয়া কোনো এক অনাথাকে বিবাহ করিয়াছিল এবং বিবাহের পরে তাহার স্ত্রী বিয়োগ হইয়াছিল। কেহ বা তাহাতে সন্দেহ প্রকাশ করে। অক্ষয়ের বিশ্বাস এই যে বিবাহ করিতে আসিয়া শেষ মুহূর্তে সে পিছাইয়াছিল। যাহাই হোক, অক্ষয়ের মতে এখন নিশ্চয়ই নলিনাক্ষ যাহাকেই পছন্দ করিয়া বিবাহ করিবে তাহার মা তাহাতে আপত্তি না করিয়া খুশি হইবেন। হেমনলিনীর মতো অমন মেয়ে নলিনাক্ষ কোথায় পাইবে? আর যাই হোক, হেমের যেরূপ মধুর স্বভাব, তাহাতে সে যে তাহার শাশুড়িকে যথেষ্ট ভক্তি শ্রদ্ধা করিয়া চলিবে, কোনো মতেই তাহাকে কষ্ট দিবে না, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। নলিনাক্ষ 2 দিন ভালো করিয়া হেমকে দেখিলে তাহা বুঝিতে পারিবেন। অতএব অক্ষয়ের পরামর্শ এই যে কোনো মতে দুজনের পরিচয় করাইয়া দেওয়া হোক। অক্ষয় চলিয়া যাইবা মাত্র যোগেন্দ্র দোতলায় উঠিয়া গেল। দেখিল উপরের বসিবার ঘরে হেমনলিনীকে কাছে বসাইয়া
অন্নদাবাবু গল্প করিতেছেন। যোগেন্দ্রকে দেখিয়া অন্নদা একটু লজ্জিত হইলেন। আজ চায়ের টেবিলে তাহার স্বাভাবিক শান্ত ভাব নষ্ট হইয়া হঠাৎ তাহার রোষ প্রকাশিত হইয়াছিল। আজ চায়ের টেবিলে তাহার স্বাভাবিক শান্ত ভাব নষ্ট হইয়া হঠাৎ তাহার রোষ প্রকাশিত হইয়াছিল। ইহাতেও তাহার মনে মনে ক্ষোভ ছিল। তাই তাড়াতাড়ি বিশেষ সমাদরের স্বরে কহিলেন, এসো যোগেন্দ্র, বসো। যোগেন্দ্র কহিল, বাবা, তোমরা যে কোনোখানে বাহির হওয়া একেবারেই ছাড়িয়া দিয়াছ। দুজনে দিনরাত্রি ঘরে বসিয়া থাকা কি ভালো? অন্নদা কহিলেন, ওই শোনো, আমরা তো চিরকাল এইরকম কোণে বসিয়াই কাটাইয়া দিয়াছি। হেমকে তো কোথাও বাহির করিতে হইলে মাথা খোঁড়াখুড়ি করিতে হইত। হেম কহিল, কেন বাবা আমার দোষ দাও? তুমি কোথায় আমাকে লইয়া যেতে চাও, চলো না। হেমনলিনী আপনার প্রকৃতির বিরুদ্ধে গিয়াও সবলে প্রমাণ করিতে চায় যে সে মনের মধ্যে একটা শোক চাপিয়া ধরিয়া ঘরের মাটি আঁকড়াইয়া পড়িয়া নাই। তাহার চারিদিকে যেখানে যাহা কিছু হইতেছে সব বিষয়ে যেন তাহার ঔৎসুক্য অত্যন্ত সজীব হইয়া আছে। যোগেন্দ্র কহিল, বাবা, কাল একটা মিটিং আছে, সেখানে হেমকে লইয়া চলো না। অন্নদা জানিতেন মিটিংয়ের ভিড়ের মধ্যে প্রবেশ করিতে হেমনলিনী চিরদিনই একান্ত অনিচ্ছা ও সংকোচ অনুভব করে। তাই তিনি কিছু না বলিয়া একবার হেমের মুখের দিকে চাহিলেন। হেম হঠাৎ একটা অস্বাভাবিক উৎসাহ প্রকাশ করিয়া কহিল, মিটিং? সেখানে কে বক্তৃতা দিবে দাদা? যোগেন্দ্র কহিল, নলিনাক্ষ ডাক্তার। অন্নদা কহিলেন, নলিনাক্ষ? যোগেন্দ্র কহিল, ভারী চমৎকার বলিতে পারেন। তাছাড়া লোকটার জীবনের ইতিহাস শুনিলে আশ্চর্য হইয়া যাইতে হয়। এমন ত্যাগ স্বীকার, এমন দৃঢ়তা, এরকম মানুষের মতো মানুষ পাওয়া দুর্লভ। আর ঘণ্টা দুই আগে একটা অস্পষ্ট জনশ্রুতি ছাড়া নলিনাক্ষ সম্বন্ধে যোগেন্দ্র কিছুই জানিত না। হেম একটা আগ্রহ দেখাইয়া কহিল, বেশ তো বাবা, চলো না তাহার বক্তৃতা শুনিতে যাইব। হেমনলিনীর এইরূপ উৎসাহের ভাবটাকে অন্নদা সম্পূর্ণ বিশ্বাস করিলেন না। তথাপি তিনি মনে মনে একটু খুশি হইলেন। তিনি ভাবিলেন, হেম যদি জোর করিয়াও এরূপ মেলামেশা যাওয়া আসা করিতে থাকে, তাহা হইলে শীঘ্র উহার মন সুস্থ হইবে। মানুষের সহবাসী মানুষের সর্বপ্রকার মনোবৈকল্যের প্রধান ঔষধ। তিনি কহিলেন, তা বেশ তো যোগেন, কাল যথাসময়ে আমাদের মিটিংয়ে লইয়া যাইও। কিন্তু নলিনাক্ষ সম্বন্ধে কি জানো বলো তো? অনেক লোকে তো অনেক কথা কয়। যে অনেক লোকে অনেক কথা বলিয়া থাকে, প্রথমত যোগেন্দ্র তাহাদিগকে খুব একচোট গালি দিয়া লইল। বলিল, ধর্ম লইয়া যাহারা ভরণ করে তাহারা মনে করে কথায় কথায় পরের প্রতি অবিচার ও পরনিন্দা করিবার জন্য তাহারা ভগবানের স্বাক্ষরিত দলিল লইয়া জন্মগ্রহণ করিয়াছে। ধর্ম ব্যবসায়ীদের মতো এত বড় সংকীর্ণ চিত্ত বিশ্বনিন্দুক আর জগতে নাই। বলিতে বলিতে যোগেন্দ্র অত্যন্ত উত্তেজিত হইয়া উঠিল। অন্নদা যোগেন্দ্রকে ঠান্ডা করিবার জন্য বারবার বলিতে লাগিলেন, সে কথা ঠিক, সে কথা ঠিক। পরের দোষ ত্রুটি লইয়া কেবলই আলোচনা করিতে থাকিলে মন ছোট হইয়া যায়, স্বভাব সন্দিগ্ধ হইয়া ওঠে, হৃদয়ের সরসতা থাকে না। যোগেন্দ্র কহিল, বাবা, তুমি কি আমাকে লক্ষ্য করিয়া বলিতেছ? কিন্তু ধার্মিকের মতো আমার স্বভাব নয়। আমি মন্দ বলিতেও জানি, ভালো বলিতেও জানি, এবং মুখের উপরে স্পষ্ট করিয়া বলিয়া হাতে হাতেই সব কথা চুকাইয়া ফেলি। অন্নদা ব্যস্ত হইয়া কহিলেন, যোগেন, তুমি কি পাগল হইয়াছ? তোমাকে লক্ষ্য করিয়া বলিব কেন? আমি কি তোমাকে চিনি না? তখন ভুরি ভুরি প্রশংসাবাদের দ্বারা পরিপূর্ণ করিয়া যোগেন্দ্র নলিনাক্ষের বৃত্তান্ত বিবরিত করিল।
কহিল, মাতাকে সুখী করিবার জন্য নলিনাক্ষ আচার সম্বন্ধে সংযত হইয়া কাশীতে বাস করিতেছে। এই জন্যই বাবা তুমি যাহাদিগকে অনেক লোক বলো, তাহারা অনেক কথা বলিতেছে, কিন্তু আমি তো এই জন্য নলিনাক্ষকে ভালোই বলি। হেম, তুমি কি বলো? হেমনলিনী কহিল, আমিও তো তাই বলি। যোগেন্দ্র কহিল, হেম যে ভালোই বলিবে তাহা আমি নিশ্চয়ই জানিতাম। বাবাকে সুখী করিবার জন্য হেম একটা কিছু ত্যাগ স্বীকার করিবার উপলক্ষ পাইলে যেন বাঁচে, তাহা আমি বেশ বুঝিতে পারি। অন্নদা স্নেহ কোমল হাস্যে হেমের মুখের দিকে চাহিলেন। হেমনলিনী লজ্জায় রক্তি মুখখানি নত করিল। সভাভঙ্গের পর অন্নদা হেমনলিনীকে লইয়া যখন ঘরে ফিরিলেন, তখনও সন্ধ্যা হয় নাই। চা খাইতে বসিয়া অন্নদাবাবু কহিলেন, আজ বড় আনন্দ লাভ করিয়াছি। ইহার অধিক আর তিনি কথা কহিলেন না। তাহার মনের ভেতরের দিকে একটা ভাবের স্রোত বহিতেছিল। আজ চা খাওয়ার পরেই হেমনলিনী আস্তে আস্তে ওপরে চলিয়া গেল। অন্নদাবাবু তাহা লক্ষ্য করিলেন না। আজ সভাস্থলে নলিনাক্ষ, যিনি বক্তৃতা করিয়াছিলেন, তাহাকে দেখিতে আশ্চর্য তরুণ এবং সুকুমার। যুবা বয়সেও যেন শৈশবের অম্লান লাবণ্য তাহার মুখশ্রীকে পরিত্যাগ করে নাই, অথচ তাহার অন্তরাত্মা হইতে যেন একটা ধ্যান পরতার গাম্ভীর্য তাহার চতুর্দিকে বিকীর্ণ হইতেছে। তাহার বক্তৃতার বিষয় ছিল ক্ষতি। তিনি বলিয়াছিলেন, সংসারে যে ব্যক্তি কিছু হারায় নাই, সে কিছু পায় নাই। অমনি যাহা আমাদের হাতে আসে তাহাকে আমরা সম্পূর্ণ পাই না। ত্যাগের দ্বারা আমরা যখন তাহাকে পাই, তখনই যথার্থ তাহা আমাদের অন্তরের ধন হইয়া ওঠে। যাহা কিছু আমাদের প্রকৃত সম্পদ, তাহা সম্মুখ হইতে সরিয়া গেলেই যে ব্যক্তি হারাইয়া ফেলে, সে লোক দুর্ভাগা। বরঞ্চ তাহাকে ত্যাগ করিয়াই তাহাকে বেশি করিয়া পাইবার ক্ষমতা মানব চিত্তের আছে। যাহা আমার যায়, তাহার সম্বন্ধে যদি আমি নত হইয়া করজোড় করিয়া বলিতে পারি, আমি দিলাম আমার ত্যাগের দান, আমার দুঃখের দান, আমার অশ্রুর দান, তবে ক্ষুদ্র বৃহৎ হইয়া ওঠে, অনিত্য নিত্য হয়, এবং যাহা আমাদের ব্যবহারের উপকরণ মাত্র ছিল, তাহা পূজার উপকরণ হইয়া আমাদের অন্তঃকরণের দেব মন্দিরের রত্নভাণ্ডারে চিরসঞ্চিত হইয়া থাকে। এই কথাগুলি আজ হেমনলিনীর সমস্ত হৃদয় জুড়িয়া বাজিতেছে। ছাদের উপরে নক্ষত্রদীপ্ত আকাশের তলে সে আজ স্তব্ধ হইয়া বসিল। তাহার সমস্ত মন আজ পূর্ণ। সমস্ত আকাশ, সমস্ত জগৎ সংসার তাহার কাছে আজ পরিপূর্ণ। বক্তৃতা সভা হইতে ফিরিবার সময় যোগেন্দ্র কহিল, অক্ষয়, তুমি বেশ পাত্রটির সন্ধান করিয়াছ, যা হোক। এ তো সন্ন্যাসী, এর অর্ধেক কথা তো আমি বুঝিতেই পারিলাম না। অক্ষয় কহিল, রোগীর অবস্থা বুঝিয়া ঔষধের ব্যবস্থা করিতে হয়। হেমনলিনী রমেশের ধ্যানে মগ্ন আছেন। সে ধ্যান সন্ন্যাসী নহিলে আমাদের মতো সহজ লোকে ভাঙাইতে পারিবে না। যখন বক্তৃতা চলিতেছিল তখন তুমি কি হেমের মুখ লক্ষ্য করিয়া দেখো নাই? যোগেন্দ্র কহিল, দেখিয়াছি বই কি, ভালো লাগিতেছিল তাহা বেশ বোঝা গেল, কিন্তু বক্তৃতা ভালো লাগিলেই যে বক্তাকে বরমাল্য দেওয়া সহজ হয়, তাহার কোনো হেতু দেখি না। অক্ষয় কহিল, ওই বক্তৃতা কি আমাদের মতো কাহারও মুখে শুনিলে ভালো লাগিত? তুমি জানো না যোগেন্দ্র, তপস্বীর উপর মেয়েদের একটা বিশেষ টান আছে। সন্ন্যাসীর জন্য ও মা তপস্যা করিয়াছিলেন, কালিদাস তাহা কাব্যে লিখিয়া গেছেন। আমি তোমাকে বলিতেছি, আর যে কোনো পাত্র তুমি খাড়া করিবে, হেমনলিনী রমেশের সঙ্গে মনে মনে তাহার তুলনা করিবে, সে তুলনায় কেহ টিকিতে পারিবে না। নলিনাক্ষ মানুষটি সাধারণ লোকের মতোই নয়, ইহার সঙ্গে তুলনার কথা মনেই উদয় হইবে না। অন্য কোনো যুবককে হেমনলিনীর সম্মুখে আনিলেই তোমাদের উদ্দেশ্য সে স্পষ্ট বুঝিতে পারিবে, এবং তাহার সমস্ত হৃদয়
বিদ্রোহী হইয়া উঠিবে, কিন্তু নলিনাক্ষকে বেশ একটু কৌশল করিয়া যদি এখানে আনিতে পারো, তাহা হইলে হেমের মনে কোনো সন্দেহ উঠিবে না। তাহার পরে ক্রমে শ্রদ্ধা হইতে মাল্যদান পর্যন্ত কোনো প্রকারে চালনা করিয়া লইয়া যাওয়া নিতান্ত শক্ত হইবে না। যোগেন্দ্র কহিল, কৌশলটা আমার দ্বারা ভালো ঘটিয়া ওঠে না, বলটাই আমার পক্ষে সহজ, কিন্তু যাই বলো, পাত্রটি আমার পছন্দ হইতেছে না। অক্ষয় কহিল, দেখো যোগেন, তুমি নিজের জেদ লইয়া সমস্ত মাটি করিও না, সকল সুবিধা একত্রে পাওয়া যায় না। যেমন করিয়া হোক রমেশের চিন্তা হেমনলিনীর মন হইতে না তাড়াইতে পারিলে আমি তো ভালো বুঝি না। তুমি যে গায়ের জোরে সেটা করিয়া উঠিতে পারিবে তাহা মনেও করিও না। আমার পরামর্শ অনুসারে যদি ঠিকমতো চলো, তাহা হইলে তোমাদের একটা সদ্গতি হইতেও পারে। যোগেন্দ্র কহিল, আসল কথা নলিনাক্ষ আমার পক্ষে একটু বেশি দুর্বোধ, এরকম লোকদের লইয়া কারবার করিতে আমি ভয় করি। একটা দায় হইতে উদ্ধার হইতে গিয়া ফের আরেকটা দায়ের মধ্যে জড়াইয়া পড়িব। অক্ষয় কহিল, ভাই, তোমরা নিজের দোষে পড়িয়াছ। আজকে সিঁদুরে মেঘ দেখিয়া আতঙ্ক লাগিতেছে। রমেশ সম্বন্ধে তোমরা যে গোড়াগুড়ি একেবারে অন্ধ ছিলে, এমন ছেলে আর হয় না। ছলনা কাহাকে বলে রমেশ তাহা জানে না। দর্শনশাস্ত্রে রমেশ দ্বিতীয় শঙ্করাচার্য বলিলেই হয়, আর সাহিত্যের স্বয়ং সরস্বতীর ঊনবিংশ শতাব্দীর পুরুষ সংস্করণ। রমেশকে প্রথম হইতে আমার ভালো লাগে নাই। ওইরকম অত্যুচ্চ আদর্শওয়ালা লোক আমার বয়সে আমি ঢের ঢের দেখিয়াছি, কিন্তু আমার কথাটি কহিবার জো ছিল না। তোমরা জানিতে আমার মতো অযোগ্য অভাজন কেবল মহাত্মা লোকদের ঈর্ষা করিতেই জানে, আমাদের আর কোনো ক্ষমতা নাই। যা হোক, এতদিন পরে বুঝিয়াছ মহাপুরুষদের দূর হইতে ভক্তি করা চলে, কিন্তু তাহাদের সঙ্গে নিজের বোনের বিবাহের সম্বন্ধ করা নিরাপদ নহে। কিন্তু কণ্টক কৈনব কণ্টকম, যখন এই একটিমাত্র উপায় আছে তখন আর এ লইয়া খুঁতখুত করিতে বসিও না। যোগেন্দ্র কহিল, দেখো অক্ষয়, তুমি যে আমাদের সকলের আগে রমেশকে চিনিতে পারিয়াছিলে, একথা হাজার বলিলেও আমি বিশ্বাস করিব না। তখন নিতান্ত গায়ের জেলায় তুমি রমেশকে দু চক্ষে দেখিতে পারিতে না। সেটা যে তোমার অসাধারণ বুদ্ধির পরিচয় তাহা আমি মানিব না। যাই হোক, কলা কৌশলে যদি প্রয়োজন থাকে তবে তুমি লাগো, আমার দ্বারা হইবে না। নলিনাক্ষকে আমার ভালোই লাগিতেছে না। যোগেন্দ্র এবং অক্ষয় উভয়ে যখন অন্নদার চা খাইবার ঘরে আসিয়া পৌঁছিল, দেখিল হেমনলিনী ঘরের অন্য দ্বার দিয়া বাহির হইয়া যাইতেছে। অক্ষয় বুঝিল হেমনলিনী তাহাদিগকে জানলা দিয়া পথেই দেখিতে পাইয়াছিল। ঈষৎ একটু হাসিয়া সে অন্নদার কাছে আসিয়া বসিল, চায়ের পেয়ালা ভর্তি করিয়া লইয়া কহিল, নলিনাক্ষবাবু যাহা বলেন একেবারে প্রাণের ভেতর হইতে বলেন, সেজন্য তাহার কথাগুলো এত সহজে প্রাণের মধ্যে গিয়া প্রবেশ করে। অন্নদাবাবু কহিলেন, লোকটার ক্ষমতা আছে। অক্ষয় কহিল, শুধু ক্ষমতা? এমন সাধু চরিত্রের লোক দেখা যায় না। যোগেন্দ্র যদিও চক্রান্তের মধ্যে ছিল, তবে সে থাকিতে না পারিয়া বলিয়া উঠিল, আহ, সাধু চরিত্রের কথা আর বলিও না। সাধুসঙ্গ হইতে ভগবান আমাদিগকে পরিত্রাণ করুন। যোগেন্দ্র কাল এই নলিনাক্ষের সাধুতার অজস্র প্রশংসা করিয়াছিল, এবং যাহারা নলিনাক্ষের বিরুদ্ধে কথা কহে তাহাদিগকে নিন্দুক বলিয়া গালি দিয়াছিল। অন্নদা কহিলেন, ছি যোগেন্দ্র, অমন কথা বলিও না। বাহির হইতে যাহাদিগকে ভালো বলিয়া মনে হয়, অন্তরেও তাহারা ভালো, এ কথা বিশ্বাস করিয়া বরং আমি ঠকিতে রাজি আছি। তবু নিজের ক্ষুদ্র বুদ্ধিমত্তার গৌরব রক্ষার জন্য সাধুতাকে সন্দেহ করিতে আমি প্রস্তুত নই। নলিনাক্ষবাবু যে সব কথা বলিয়াছেন, এই সমস্ত পরের মুখের কথা নহে, তাহার নিজের আধ্যাত্মিক অভিজ্ঞতার ভেতর হইতে তিনি যাহা প্রকাশ করিয়াছেন, আমার পক্ষে আজ তাহা নতুন লাভ বলিয়া মনে হইয়াছে। যে ব্যক্তি কপট, সে ব্যক্তি সত্যকার জিনিস দেবে কোথা হইতে? সোনা যেমন বানানো যায় না, এসব কথাও তেমনি বানানো যায় না। আমার ইচ্ছা হইয়াছে
নলিনাক্ষ বাবুকে আমি নিজে গিয়া সাধুবাদ দিয়া আসিব। অক্ষয় কহিল, আমার ভয় হয়, ইহার শরীর টেকে কিনা। অন্নদাবাবু ব্যস্ত হইয়া কহিলেন, কেন, ইহার শরীর কি ভালো নয়? অক্ষয় কহিল, ভালো থাকিবার তো কথা নয়, দিনরাত্রি আপনার সাধনা এবং শাস্ত্রালোচনা লইয়াই আছেন, শরীরের প্রতি তার দৃষ্টি নাই। অন্নদা কহিলেন, এটা ভারী অন্যায়, শরীর নষ্ট করিবার অধিকার আমাদের নাই, আমরা আমাদের শরীর সৃষ্টি করি নাই। আমি যদি উহাকে কাছে পাইতাম তবে নিশ্চয়ই অল্প দিনেই আমি উহার স্বাস্থ্যের ব্যবস্থা করিয়া দিতে পারিতাম। আসলে স্বাস্থ্য রক্ষার গুটি কতক সহজ নিয়ম আছে, তাহার মধ্যে প্রথম হচ্ছে। যোগেন্দ্র অধৈর্য হইয়া কহিল, বাবা, বৃথা কেন তোমরা ভাবিয়া মরিতেছ? নলিনাক্ষ বাবুর শরীর তো দিব্য দেখিলাম, তাহাকে দেখে আজ আমার বেশ বোধ হইল। সাধুত্ব জিনিসটা স্বাস্থ্যকর, আমার নিজেরই মনে হইতেছে ওটা চেষ্টা করিয়া দেখিলে হয়। অন্নদা কহিলেন, না যোগেন্দ্র, অক্ষয় যাহা বলিতেছে তাহা হইতেও পারে। আমাদের দেশে বড় বড় লোকেরা প্রায় অল্প বয়সেই মারা যান, ইহারা নিজের শরীরকে উপেক্ষা করিয়া দেশের লোকসান করিয়া থাকেন, এটা কিছুতে ঘটিতে দেওয়া উচিত নয়। যোগেন্দ্র, তুমি নলিনাক্ষ বাবুকে যাহা মনে করিতেছ তাহা নয়, উহার মধ্যে আসল জিনিস আছে, উহাকে এখন হইতেই সাবধান করিয়া দেওয়া দরকার। অক্ষয় কহিল, আমি উহাকে আপনার কাছে আনিয়া উপস্থিত করিব, আপনি যদি উহাকে একটু ভালো করিয়া বুঝাইয়া দেন তো ভালো হয়। আর আমার মনে হয় আপনি সেই যে শিকড়ের রসটা আমাকে পরীক্ষার সময় দিয়াছিলেন, সেটা আশ্চর্য বলকারক। যে কোনো লোক সর্বদা মনকে খাটাইতেছে, তাহার পক্ষে এমন মহৌষধ আর নাই। আপনি যদি একবার নলিনাক্ষ বাবুকে। যোগেন্দ্র একেবারে চৌকি ছাড়িয়া উঠিয়া পড়িয়া কহিল, অক্ষয়, তুমি জ্বালাইলে, বড় বাড়াবাড়ি করিতেছ, আমি চলিলাম। পূর্বে যখন তাহার শরীর ভালো ছিল, তখন অন্নদাবাবু ডাক্তারি ও কবিরাজি নানা প্রকার বটিকাদি সর্বদাই ব্যবহার করিতেন। এখন আর ওষুধ খাইবার উৎসাহ নাই, এবং নিজের অস্বাস্থ্য লইয়া আজকাল তিনি আর আলোচনা মাত্র করেন না, বরঞ্চ তাহা গোপন করিতে চেষ্টা করেন। আজ তিনি যখন অসময়ে কেদারায় ঘুমাইতেছিলেন, তখন সিঁড়িতে পদশব্দ শুনিয়া হেমনলিনী কোল হইতে সেলাইয়ের সামগ্রী নামাইয়া তাহার দাদাকে সতর্ক করিয়া দিবার জন্য দ্বারের কাছে গেল। গিয়া দেখিল তাহার দাদার সঙ্গে সঙ্গে নলিনাক্ষ বাবু আসিয়া উপস্থিত হইয়াছেন। তাড়াতাড়ি অন্য ঘরে পালাইবার উপক্রম করিতেই যোগেন্দ্র তাহাকে ডাকিয়া কহিল, হেম, নলিনাক্ষ বাবু আসিয়াছেন, ইহার সঙ্গে তোমার পরিচয় করাইয়া দেই। হেম থমকিয়া দাঁড়াইল, এবং নলিনাক্ষ তাহার সম্মুখে আসিতেই তাহার মুখের দিকে না চাহিয়া নমস্কার করিল। অন্নদাবাবু জাগিয়া উঠিয়া ডাকিলেন, হেম। হেম তাহার কাছে আসিয়া মৃদু স্বরে কহিল, নলিনাক্ষ বাবু আসিয়াছেন। যোগেন্দ্র সহিত নলিনাক্ষ ঘরে প্রবেশ করিতেই অন্নদাবাবু ব্যস্তভাবে অগ্রসর হইয়া নলিনাক্ষকে অভ্যর্থনা করিয়া আনিলেন। কহিলেন, আজ আমার বড় সৌভাগ্য, আপনি আমার বাড়িতে আসিয়াছেন। হেম, কোথায় যাইতেছ মা? এখানে বসো। নলিনাক্ষ বাবু, এটি আমার কন্যা হেম। আমরা দুজনেই সেদিন আপনার বক্তৃতা শুনিতে গিয়া বড় আনন্দ লাভ করিয়া আসিয়াছি। আপনি ওই যে একটি কথা বলিয়াছেন, আমরা যাহা পাইয়াছি তাহা কখনোই হারাইতে পারি না, যাহা যথার্থ পাই নাই তাহাই হারাই। এই কথাটির অর্থ বড় গভীর, কি বলো মা হেম? বাস্তবিক কোন জিনিসটাকে যে আমার করিতে পারিয়াছি আর কোনটিকে পারি নাই, তাহার পরীক্ষা হয় তখন, যখনই তাহা আমাদের হাতের কাছ হইতে সরিয়া যায়। নলিনাক্ষ বাবু, আপনার কাছে আমাদের একটু অনুরোধ আছে। মাঝে মাঝে আপনি আসিয়া যদি আমাদের সঙ্গে আলোচনা করিয়া যান, তবে আমাদের বড় উপকার হয়।
আমরা বড় কোথাও বাহির হই না। আপনি যখনই আসিবেন আমাকে আর আমার মেয়েটিকে এই ঘরেই দেখিতে পাইবেন। নলিনাক্ষ আলোচিত হেমনলিনীর মুখের দিকে একবার চাহিয়া কহিল, আমি বক্তৃতা সভায় বড় বড় কথা বলিয়া আসিয়াছি বলিয়া আপনারা আমাকে মস্ত একটা গম্ভীর লোক মনে করিবেন না। সেদিন ছাত্ররা নিতান্ত ধরিয়া পড়িয়াছিল বলিয়া বক্তৃতা করিতে গিয়াছিলাম। অনুরোধ এড়াইবার ক্ষমতা আমার একেবারেই নাই, কিন্তু এমন করিয়া বলিয়া আসিয়াছি যে দ্বিতীয়বার অনুরুদ্ধ হইবার আশঙ্কা আমার নাই। ছাত্ররা স্পষ্টই বলিতেছে, আমার বক্তৃতা 12 আনা বোঝাই যায় নাই। যোগেনবাবু, আপনিও তো সেদিন উপস্থিত ছিলেন। আপনাকে সতৃষ্ণ নয়নে ঘড়ির দিকে তাকাইতে দেখিয়া আমার হৃদয় যে বিচলিত হয় নাই, এ কথা মনে করিবেন না। যোগেন্দ্র কহিল, আমি ভালো বুঝিতে পারি নাই, সেটা আমার বুদ্ধির দোষ হইতে পারে, সেজন্য আপনি কিছুমাত্র ক্ষুব্ধ হইবেন না। অন্নদা কহিলেন, যোগেন, সব কথা বুঝিবার বয়স সব নয়। নলিনাক্ষ কহিল, সব কথা বুঝিবার দরকারও সবসময় দেখি না। অন্নদা কহিলেন, কিন্তু নলিনবাবু, আপনাকে আমার একটা কথা বলিবার আছে। ঈশ্বর আপনাদিগকে কাজ করাইয়া লইবার জন্য পৃথিবীতে পাঠাইয়াছেন, তাই বলিয়া শরীরকে অবহেলা করিবেন না। যাহারা দাতা তাহাদের এ কথা সর্বদাই স্মরণ করাইতে হয় যে মূলধন নষ্ট করিয়া ফেলিবেন না, তাহা হইলে দান করিবার শক্তি চলিয়া যাইবে। নলিনাক্ষ কহিল, আপনি যদি আমাকে কখনো ভালো করিয়া জানিবার অবসর পান তবে দেখিবেন, আমি সংসারে কোনো কিছুকেই অবহেলা করি না। জগতে নিতান্তই ভিক্ষুকের মতো আসিয়াছিলাম। বহু কষ্টে বহু লোকের আনুকূল্যে শরীর মন অল্প অল্প প্রস্তুত হইয়া উঠিয়াছে। আমার পক্ষে এ নবাবই শোভা পায় না যে আমি কিছুকেই অবহেলা করিয়া নষ্ট করিব। যে ব্যক্তি গড়িতে পারে না সে ব্যক্তি ভাঙিবার অধিকারী তো নয়। অন্নদা কহিলেন, বড় ঠিক কথা বলিয়াছেন। আপনি কতকটা এই ভাবের কথাই সেদিনকার প্রবন্ধেও বলিয়াছিলেন। যোগেন্দ্র কহিল, আপনারা বসুন, আমি চলিলাম, একটু কাজ আছে। নলিনাক্ষ কহিল, যোগেনবাবু, আপনি কিন্তু আমাকে মাপ করিবেন। নিশ্চয় জানিবেন লোককে অতিষ্ঠ করা আমার স্বভাব নয়। আজ না হয় আমি উঠি, চলুন খানিকটা রাস্তা আপনার সঙ্গে যাওয়া যাক। যোগেন্দ্র কহিল, না না, আপনি বসুন, আমার প্রতি লক্ষ্য করিবেন না, আমি কোথাও বেশিক্ষণ চুপ করিয়া বসিয়া থাকিতে পারি না। অন্নদা কহিলেন, নলিনাক্ষবাবু, যোগেনের জন্য আপনি ব্যস্ত হইবেন না। যোগেন এমনি, যখন খুশি আসে, যখন খুশি যায়, উহাকে ধরিয়া রাখা শক্ত। যোগেন্দ্র চলিয়া গেলে অন্নদাবাবু জিজ্ঞাসা করিলেন, নলিনবাবু, আপনি এখন কোথায় আছেন? নলিনাক্ষ হাসিয়া কহিল, আমি যে বিশেষ কোথাও আছি তাহা বলিতে পারি না। আমার জানাশোনা লোক অনেক আছেন, তাহারা আমাকে টানাটানি করিয়া লইয়া বেড়ান। আমার সে মন্দ লাগে না, কিন্তু মানুষের চুপ করিয়া থাকারও প্রয়োজন আছে। তাই যোগেনবাবু আমার জন্য আপনাদের বাড়ির ঠিক পাশের বাড়িতেই স্থান করিয়া দিয়াছেন। এই গলিটি বেশ নিভৃত বটে। এই সংবাদে অন্নদাবাবু বিশেষ আনন্দ প্রকাশ করিলেন, কিন্তু তিনি যদি লক্ষ্য করিয়া দেখিতেন তো দেখিতে পাইতেন যে কথাটা শুনিবা মাত্র হেমনলিনীর মুখ ক্ষণকালের জন্য বেদনায় বিবর্ণ হইয়া গেল। ওই পাশের বাসাতেই রমেশ ছিল। ইতিমধ্যে চা তৈরির খবর পাইয়া সকলে মিলিয়া নিচে চা খাইবার ঘরে গেলেন। অন্নদাবাবু কহিলেন, মা হেম, নলিনবাবুকে এক পেয়ালা চা দাও। নলিনাক্ষ কহিল, না অন্নদাবাবু, আমি চা খাইব না। অন্নদা কহিলেন, সে কি কথা নলিনবাবু, এক পেয়ালা চা, না হয় তো কিছু মিষ্টি খান। নলিনাক্ষ কহিল,
আমাকে মাপ করিবেন। অন্নদা কহিলেন, আপনি ডাক্তার, আপনাকে আর কি বলিব। মধ্যাহ্ন ভোজনের ৩-৪ ঘণ্টা পরে চায়ের উপলক্ষে খানিকটা গরম জল খাওয়া হজমের পক্ষে যে নিতান্ত উপকারী। অভ্যেস না থাকে যদি আপনাকে না হয় খুব পাতলা করিয়া চা তৈরি করিয়া দিই। নলিনাক্ষ চকিতের মধ্যে হেমনলিনীর মুখের দিকে চাহিয়া বুঝিতে পারিল যে হেমনলিনী নলিনাক্ষের চা খাইতে সংকোচ সম্বন্ধে একটা কি আন্দাজ করিয়াছে এবং তাহাই লইয়া মনে মনে আন্দোলন করিতেছে। তৎক্ষণাৎ হেমনলিনীর দিকে চাহিয়া নলিনাক্ষ কহিল, আপনি যাহা মনে করিতেছেন তাহা সম্পূর্ণ ঠিক নয়। আপনাদের এই চায়ের টেবিলকে আমি ঘৃণা করিতেছি বলিয়া মনেও করিবেন না। পূর্বে আমি যথেষ্ট চা খাইয়াছি। চায়ের গন্ধে এখন আমার মনটা উৎসুক হয়। আপনাদের চা খাইতে দেখিয়া আমি আনন্দ বোধ করিতেছি। কিন্তু আপনারা বোধহয় জানেন না, আমার মা অত্যন্ত আচার পরায়ণা। আমি ছাড়া তাহার যথার্থ আপনার কেহ নাই। সে মার কাছে আমি সংকুচিত হইয়া যাইতে পারিব না, এই জন্য আমি চা খাই না। কিন্তু আপনারা চা খাইয়া যে সুখটুকু পাইতেছেন, আমি তাহার ভাগ পাইতেছি। আপনাদের আতিথ্য হইতে আমি বঞ্চিত নই। ইতিপূর্বে নলিনাক্ষের কথাবার্তায় হেমনলিনী মনে মনে একটু যেন আঘাত পাইতেছিল। সে বুঝিতে পারিতেছিল নলিনাক্ষ নিজেকে তাহাদের কাছে ঠিকভাবে প্রকাশ করিতেছিল না। সে কেবলই বেশি করিয়া নিজেকে ঢাকিয়া রাখিবারই চেষ্টা করিতেছিল। হেমনলিনী জানিত না, প্রথম পরিচয়ে নলিনাক্ষ একটা একান্ত সংকোচের ভাব কিছুতেই তাড়াতে পারে না। এই জন্য নতুন লোকের কাছে অনেক স্থলেই সে নিজের স্বভাবের বিরুদ্ধে জোর করিয়া প্রগল্ভ হইয়া ওঠে। নিজের অকৃত্রিম মনের কথা বলিতে গেলেও তাহার মধ্যে একটা বেসুর লাগাইয়া বসে। সেটা নিজের কানেও ঠেকে। সেই জন্যই আজ যোগেন্দ্র যখন অধীর হইয়া উঠিয়া পড়িল, তখন নলিনাক্ষ মনের মধ্যে একটা ধিক্কার অনুভব করিয়া তাহার সঙ্গে পালাইবার চেষ্টা করিয়াছিল। কিন্তু নলিনাক্ষ যখন মার কথা বলিল, তখন হেমনলিনী শ্রদ্ধার চক্ষে তাহার মুখের দিকে না চাহিয়া থাকিতে পারিল না, এবং মা তার উল্লেখ মাত্রে সেই মুহূর্তেই নলিনাক্ষের মুখে যে একটি সরস ভক্তির গাম্ভীর্য প্রকাশ পাইল, তাহা দেখিয়া হেমনলিনীর মন আর্দ্র হইয়া গেল। তাহার ইচ্ছা করিতে লাগিল নলিনাক্ষের মাতার সম্বন্ধে তাহার সঙ্গে আলোচনা করে, কিন্তু সংকোচে তাহা পারিল না। অন্নদাবাবু ব্যস্ত হইয়া বলিয়া উঠিলেন, বিলক্ষণ! এ কথা পূর্বে জানিলে আমি কখনোই আপনাকে চা খাইতে অনুরোধ করিতাম না, মাপ করিবেন। নলিনাক্ষ একটু হাসিয়া কহিল, জাল হইতে পারিলাম না বলিয়া আপনাদের স্নেহের অনুরোধ হইতে কেন বঞ্চিত হইব? নলিনাক্ষ চলিয়া গেলে হেমনলিনী তাহার পিতাকে লইয়া দোতলার ঘরে গিয়া বসিল এবং বাংলা মাসিক পত্রিকা হইতে প্রবন্ধ বাছিয়া তাহাকে পড়িয়া শুনাইতে লাগিল। শুনিতে শুনিতে অন্নদাবাবু অনতি বিলম্বে ঘুমাইয়া পড়িলেন। কিছুদিন হইতে অন্নদাবাবুর শরীরে এরূপ অবসাদের লক্ষণ নিয়মিতভাবে প্রকাশ পাইতেছে। গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি উপন্যাস নৌকাডুবি এর 11 পর্ব। এরপরে আসছে 12 পর্ব। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।